পরে বলছে যে আমি আমার মতোই বহু লোক, রাত্রিদিন ভুলণ্ঠিত ঘাতকের আস্থানায়, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। এখানে ভুলুণ্ঠিত বলতে বোঝানো হয়েছে যে মাটিতে পড়ে হচ্ছে গড়াগড়ি দিচ্ছে বা মাটিতে গড়াগড়ি খাচ্ছে এরকম। এখন আমি আর আমার মতোই বহু লোক বলতে বোঝানো হয়েছে যে সেই সময়ে মূলত কবি তো তরুণ ছিলেন, যুবক ছিলেন, ছাত্র ছিলেন। তো সেই ছাত্র অবস্থায় তার মতো অনেক লোক ছিল, অর্থাৎ সাধারণ মানুষ অনেক ছিল। তিনি যেমন একজন বিপ্লবী চেতনার মানুষ, তার মতো আরও অনেক বিপ্লবী চেতনার মানুষ ছিল যারা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে গ্রেপ্তার হয় এবং সেখানে কেউ মরা অবস্থায় ছিল, কেউ আধমরা অবস্থায় ছিল। অর্থাৎ পাকিস্তানি বাহিনীর যে আর কি নির্মমতা, সেটাকে বোঝানো হয়েছে। আর এরপরে বলা হয়েছে যে চতুর্দিকে মানবিক বাগান। মানবিক বাগান বলতে মনুষ্যত্ব, ন্যায় ও মঙ্গলের জগৎ। অর্থাৎ মনুষ্যত্ব, ন্যায়, মঙ্গল এগুলোকে মিলে যেমন অনেকগুলো ফুল মিলে যেমন একটা বাগান হয়, তেমনই ধরা হয়েছে যে মনুষ্যত্ব, ন্যায়, মঙ্গল এগুলোকে প্রত্যেকটাকে এক একটা ফুল হিসেবে ধরে এটাকে মানবিক বাগান অর্থাৎ মানবিকতার বাগান বলা হয়েছে। কমল বন অর্থাৎ মানবিকতার সৌন্দর্য ও কল্যাণকর দিকটাকে বোঝানো হয়েছে। সেই কল্যাণকর দিকটা তছনছ হয়ে যাচ্ছে, অর্থাৎ মানবিকতা নেই। এই পাকিস্তানের ঘাতকেরা এরা অনেক ছাত্র, সাধারণ লোক সকলকে নিয়ে গিয়ে ভীষণ জোর জবরদস্তি করছে, এরপরে হচ্ছে মেরে ফেলছে, কেউ আধমরা অবস্থায় আছে। একেবারে অমানবিক একটা অবস্থা, সেটাকে বোঝানো হয়েছে যে মানবিক কোমল বনটা হচ্ছে তছনছ। বুঝি তাই 1969 আবার ছালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এখানে বলছে যে 69-এও, অর্থাৎ যে এটা এমনভাবে প্রকাশ করছে যে এটা আরও একবার হচ্ছে, মানে এর আগেও হয়েছিল। এর আগেও কখন হয়েছিল সেটা হচ্ছে 52-তে। সে এখানে কবি বোঝাইছেন যে 52-র মতো 69-এও আবার সালাম নামে রাজপথে, শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। অর্থাৎ যে এই 52-র সময় যে মানবিক বাগানটা তছনছ হইতে ধরছিল, অর্থাৎ যে অমানসিক নির্যাতন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তানি বাহিনী, অথবা অনেক নির্যাতন করছিল ভাষার জন্য, সেই সময়ে এই তো চেতনাবাদী, মুক্তিকামী এবং নিজের অধিকার আদায়ের জন্য যারা সোচ্চার ছিল, সেই রকম সালাম, বরকতের মতো অনেক ছাত্র, সাধারণ জনতা তারা রাজপথে নেমে পড়েছিল এবং বুকে ঘাতকের থাবা বলতে তারা বুকে বুলেট খেয়েছিল। ঠিক সেই রকমই সালাম আর বরকতের মতোই 1969-এও যখন নিপীড়ন থামছেই না, তখন সাধারণ মানুষ, যুবকদের মধ্যে ওই সালাম বরকতের মতো প্রতিবাদী রূপটা দেখা যাচ্ছে, সেটা বলছে। এরপরে বলছে যে সালামের চোখে আজ আলোচিত ঢাকা। এখানে একটা এখানে কবি মূলত বলেছে যে এখানে এটা বোঝার আগে আরেকটা বিষয় বোঝা লাগবে যে কোনো দেশকে সেই দেশের রাজধানী দ্বারা মূলত বাইরের বিশ্বে প্রকাশ করা হয়, অথবা দেশের মানুষের মাঝে যাই হোক সেটা প্রকাশ করা হয়। যেমন যদি আমরা বলি যে ভারত কোনো বিষয়ে আমাদেরকে একটা হেল্প করতে চাচ্ছে বা আমাদের ক্ষতি করতে চাচ্ছে, তাহলে বলা হয় যে দিল্লি এই বিষয়ে সাহায্য করতে যাচ্ছে। কখনো কিন্তু বলে না যে ভারত সাহায্য করতে চাচ্ছে। অথবা কখনো যদি এমন হয় যে রাশিয়া থেকে রাশিয়ায় বাংলাদেশের এই বিষয়টা নিয়ে সমালোচনা করা হয়েছে, তখন সংবাদে প্রকাশ করা হয় যে মস্কো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এইরকম একটা মতামত প্রকাশ করেছে। অর্থাৎ কোনো দেশ সম্পর্কে বললে
সেই দেশের মূলত রাজধানীর নামটা নেওয়া হয়, সরাসরি দেশের নামটা নেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক তেমনই বলা হয়েছে যে সালামের চোখে আজ আলোচিত ঢাকা। এখানে ঢাকা বলতে মূলত হচ্ছে বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে, বাঙালিদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ যে সালামের চোখে বলতে তাদের উদ্দীপনায়, যে সালামেরা যেমন হচ্ছে সালাম, বরকত, রফিক, শফিক, এরা যেমন হচ্ছে চেতনাবাদী ছিল, অনেক মুক্তিকামী ছিল, ঠিক সেই রকমই সালামের চোখে আলোচিত বলতে তারা সালামের চোখে, অর্থাৎ যে সালাম মারা গিয়েছে, সালামের যে চেতনাটা ছিল সেটা ঢাকার মধ্যে অর্থাৎ বাঙালিদের মধ্যে সেই দৃষ্টিভঙ্গি চলে এসেছে। অর্থাৎ সালামের চেতনায় উজ্জীবিত হয়েছে বাঙালিরা, বাঙালির মাঝেও সালামের মতো একটা দৃষ্টিভঙ্গি চলে আসছে। আর আলোচিত বলতে মূলত বোঝানো হয়েছে, আলোচিত হলে সেটা হচ্ছে কোনো একটা ইতিবাচক দিক, কোনো একটা ভালো দিক। সালামের চোখে আলোচিত বলতে যে একটা ধরো যে সালাম মূলত কোনটাকে ভালো দিক বুঝবে, যে সে যেমন দেশের জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছিল, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য উজ্জীবিত ছিল, মুক্তিগামী চেতনার ছিল, তো তার কাছে ভালো হচ্ছে যারা তার মতো দেশের মানুষের জন্য লড়াই করবে, তার চেতনায় উজ্জীবিত হবে, তারাই তো সালামের কাছে ভালো হবে। তার মানে তারা সালামের কাছে আলোচিত। আর যদি খারাপ হইতো যে তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তখন হতো যে সালামের চোখে আজ সমালোচিত। সমালোচিত হলে নেতিবাচকটা বোঝায়, আর ইতিবাচক অর্থাৎ ভালোটা হলে তাহলে আলোচিত বোঝাবে। সেজন্য বলছে যে আলোচিত ঢাকা, অর্থাৎ বাঙালিদের মাঝে সালামের একটা দৃষ্টিভঙ্গি চলে আসছে। এরপরে বলছে যে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ যে সম্পূর্ণ বাংলায় মূলত যে জাগরণটা হচ্ছিল ওই সময়ে, সেটা মূলত অর্জিত হয়েছে কিভাবে? ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে। কারণ ভাষা শহীদেরা 52তে যে আত্মত্যাগ করেছিল, তার কারণেই মূলত সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে সেখানে তাদের চেতনায় উজ্জীবিত হয়ে বাঙালিরা 69-এর গণ অভ্যুত্থান করেছিল। তো সেটাকে বোঝানোর জন্য বলা হয়েছে যে এই যে তরুণ শ্যামল পূর্ব বাংলার প্রত্যেকটা মানুষের মধ্যে যে চেতনাটা রয়েছে, সেটা মূলত সালামের মুখের, অর্থাৎ সালামের চরিত্রের যে সালামের চেতনার যে দিকটা, সেটা প্রকাশ করছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। অর্থাৎ সালামেরা যেমন 52 সালে ভাষা আন্দোলনে সর্বস্তরের মানুষেরা চেতনায় উজ্জীবিত হয়ে, এখানে সালাম বলতে কিন্তু হচ্ছে শুধু সালামকে বোঝানো হয়নি, সেই 52 ভাষা আন্দোলনে যত মানুষ ছিল, যারাই অংশগ্রহণ করেছিল, তাদের সবাইকে এই সালাম নামের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এরপরে বলছে দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। অর্থাৎ সালামের মতো চেতনায় উজ্জীবিত হয়ে সর্বসাধারণ তাদের মতো, অর্থাৎ ওই সালামদের মতো প্রতিবাদী কণ্ঠে মিছিলে অংশগ্রহণ করেছে, অর্থাৎ রাজপথে নেমে এসেছে। দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। অর্থাৎ সেই সময়ে ভাষা আন্দোলনের সময়ে যে সালামেরা হচ্ছে কি বলে আন্দোলন করেছিল, অর্থাৎ তারা যে প্রতিবাদী হয়েছিল, সেই ভাষা আন্দোলনের প্রতিবাদী যে স্মৃতিটা, সেই স্মৃতিটা স্মরণ করা হয়েছে এই বাক্যটার মাধ্যমে। যে সেই সময়ে তারা কোনো কিছুকেই ভয় পায়নি, বুলেটের সামনেও তারা রুখে দাঁড়ায়নি, তারা চালিয়ে গেছে তাদের যুদ্ধ। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, এখনও বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। এখানে মূলত বাঙালিদের হচ্ছে বেঁচে থাকার স্বাভাবিক পরিবেশের অভাবের কথা বলা হয়েছে, যে তাদের বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, এগুলো কোনোটাই কিন্তু ভালো দিকটাকে প্রকাশ করে না। অর্থাৎ এগুলো কোনোটাই সহজেই পাওয়া যায় না।
যে এটা প্রাকৃতিকভাবে এমনিই সকল বীরেরা রক্ত দেয়, বা যে কেউ এসে রক্ত দিবে তারাই বীর হয়ে যাবে, এমন ব্যাপারটা নয়। অথবা মায়ের চোখ থেকে যে জল বের হবে সেটা কিন্তু সহজে না, সেটা অবশ্যই অনেক কষ্টর একটা বেদনা প্রকাশ করা হয়েছে। যে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। অর্থাৎ যে এতদিন থেকে যতগুলো আন্দোলন হয়েছে, যতগুলো দাবি আদায় হয়েছে, সেই দাবিগুলোকে যদি একটা করে ফুল ধরা হয়, সেই ফুলগুলো ফুটেছে কিসের মাধ্যমে? অনেক বীরের রক্ত, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক মা কেঁদেছে, তাদের এই কান্নার জলের বিনিময়ে, তার অনেক বীরের রক্তের বিনিময়ে আমরা অনেক দাবিগুলো মূলত আমরা আদায় করতে পেরেছিলাম, এবং আমরা মিছিলে বিজয়ী হয়েছিলাম, যুদ্ধে বিজয়ী হয়েছিলাম। সেই বিষয়গুলোকে মূলত বোঝানো হয়েছে যে এগুলো এমনি এমনি আসেনি, বীরের রক্ত লেগেছে, দুঃখিনী মাতার অশ্রু জল লেগেছে। অর্থাৎ এই আমাদের সফলতাটাকে পাওয়ার জন্য, বাস্তবের বিশাল মাঠে এই ফুল ফোটানোর জন্য, অর্থাৎ এই সফলতাগুলো পাওয়ার জন্য মূলত আমাদেরকে বীরের রক্তের প্রয়োজন হয়েছে, অনেক মায়ের চোখের জলের প্রয়োজন হয়েছে। অর্থাৎ বাঙালিদের বেঁচে থাকার জন্য যে স্বাভাবিক পরিবেশ দরকার, যে স্বাভাবিক এক মানুষের অধিকার রয়েছে, সেই অধিকারগুলো ছিল না, সেগুলোর অভাব ছিল। কোথায় সেটা? হৃদয়ের হরিত উপত্যকায়। অর্থাৎ হৃদয়ের হরিত উপত্যকা কোনটা? হৃদয়ের হরিত উপত্যকা হচ্ছে সবুজ পূর্ব বাংলা। হরিত বলতে কিন্তু সবুজ, অর্থাৎ এই হৃদয়ের হরিত উপত্যকা বলতে বাংলাদেশকে বোঝানো হয়েছে। তৎকালীন সেই সময়ে পূর্ব বাংলা, তাকে বোঝানো হয়েছে, পূর্ব বাংলাকে, অর্থাৎ আমাদের বাংলাদেশকে, আমাদের দেশমাতাকে হৃদয়ের হরিত উপত্যকা বলা হয়েছে। সেই ফুল আমাদের ওই প্রাণ। এখানে তো ফুল বলতে মূলত এখানে ভাষাকে বোঝানো হয়েছে। আর ফুল ফোটানো হয়েছে বলতে ভাষা আন্দোলনের পরে আমরা যে মাতৃভাষাকে পেয়েছিলাম সেটাকে বোঝানো হয়েছে। কারণ তখনও তো আমরা স্বাধীনতা পাই নাই, কারণ এটা 1971 সালের আগে এটা রচনা করা হয়েছে, কবিতাটা, যেটা ভাষা আন্দোলনের পরপর 1971 সালের যুদ্ধের আগে যেহেতু রচনা করা হয়েছে, সেহেতু এখানে ফুল বলতে মূলত মুক্তিযুদ্ধকে বোঝাবে না, এখানে শুধু ভাষা আন্দোলনকে বোঝাবে, কারণ তখনও মুক্তিযুদ্ধ হয়নি। অর্থাৎ যে সেই ফুল আমাদের ওই প্রাণ বলতে এখানে ফুল বলতে ভাষাকে বোঝানো হয়েছে। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। অর্থাৎ সেই ফুলটা কোন কোন সময় আমাদের প্রাণ? শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। অর্থাৎ যে সুখ, দুঃখ, অবাক হওয়া, হতাশা, শিহরণ, সব সময় এই ভাষাটা আমাদের প্রাণ। অর্থাৎ আমরা সব কিছুই এই ভাষার মাধ্যমেই প্রকাশ করি। এখানে মূলত বোঝানো হয়েছে যে প্রাণ ছাড়া আমরা যেমন বাঁচা অসম্ভব, তেমনি বাংলা ভাষা ছাড়াও আমাদের অস্তিত্ব অকল্পনীয়। আমরা বাংলা ভাষা ছাড়া আমাদের শিহরণটাকে প্রকাশ করতে পারতাম না, আমরা আনন্দকে প্রকাশ করতে পারতাম না, দুঃখ প্রকাশ করতে পারতাম না। সেটাকে বোঝানোর জন্য মূলত এটা বলা হয়েছে। এখানে ফুল বলতে মূলত বাংলা ভাষাকেই বোঝানো হয়েছে।